আমার সঙ্গে আছেন দুজন সংসদ সদস্য। আমি আসলে যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে বলার মানে বাস্তবতাটা তৈরি হলো, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে গেল 17 বছর ধরে আমরা নানামুখী ইতিহাস কেবল নতুন নতুনভাবে শুনছিলাম, এবং এখন আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি পুরো জায়গা থেকে মানে সংসদ উত্তপ্ত মুক্তিযুদ্ধ ইস্যুতে। এবং অবশ্যই এটা বাঙালি এবং বাংলাদেশিদের জন্য এটা একটা ঐতিহাসিক অর্জন। বলা যেতে পারে বাংলাদেশটার সত্যিকার অর্থে সার্বভৌমত্ব বা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এটা হচ্ছে প্রথম এবং প্রধান ইতিহাস। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা এটা নিয়ে পার্লামেন্টে এত বেশি আলোচনা দেখছি, ফেসবুকের প্রতিটা রিলস আসলে ভরে যাচ্ছে, সেই জায়গা থেকে আসলে আলাপটা করতেই হচ্ছে। এবং আমি যদি একটু মোস্তাফিজুর বাবুল আপনার কাছে আসি, আমরা জামাতে ইসলামীর সংসদ সদস্য দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের একটা মন্তব্য শুনছিলাম, যেটা প্রতিবেদন হয়েছে, শিরোনামটা হয়েছে এরকম যে বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, এই প্রশ্ন তিনি করেছেন। তিনি বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়, বিএনপি দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1978 সালের 1 সেপ্টেম্বর আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে, তাহলে এটা আমি কিভাবে মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে এটা আপনি বলতে পারেন, তদ্রুপ জামাত ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছে, যেটা খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, স্পিকারও বলেছেন। একটু যদি ব্যাখ্যা দিতেন। একটু অ্যাড করি, দুই দলে কিন্তু আবার রাজাকারও ছিল। আচ্ছা, হ্যাঁ। বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1978-এর 1 সেপ্টেম্বরে বিএনপির জন্ম। প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম। তো আর জামাতের আপনার তার একটা অতীত আছে। জামাতের প্রতিষ্ঠাতাকে আপনার তো পাকিস্তানি, তাই না? রাজাকার ছিল না। না, আমি বলছি যে 1971 নিয়ে তো বিতর্ক। তো আপনার এই বিতর্কটা কেন হচ্ছে, এই বিতর্কটা কেন সামনে আসছে? যেমন ধরেন আপনার কেউ আপনার 71টাকে একটু ছোট করবার, খাটো করবার চেষ্টা করেন, একটু আড়াল করবার চেষ্টা করেন। এটা আমরা দেখেছি 5 আগস্টের পর বাংলাদেশ 2.0 এরকম। বাট আমাদের অবস্থানটা হচ্ছে এই যে 71 তো আমাদের জাতির একটা শ্রেষ্ঠ অর্জন। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 71-এর 9 মাস আমরা মুক্তিযুদ্ধ করেছি। 71-এ 30 লক্ষ আপনার বাঙালি আপনার তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। 2 লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছেন। আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা 16 ডিসেম্বর আমরা বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। তো 71 হচ্ছে আমাদের আপনার এই যে আমাদের জাতির জীবনের যে একটা অমূল্য একটা অর্জন। এই অর্জনটাকে আপনার খাটো করবার যখন একটা অপপ্রয়াস আমরা দেখি, অপতৎপরতা আমরা দেখি, তখনই আমরা জাতির সামনে, সংসদের ভেতরে কি সংসদের বাইরে কিংবা আপনার আলোচনার টেবিলে আমরা এটাই বলার চেষ্টা করি যে 71টাকে আপনার ছোট করবার, খাটো করবার, আড়াল করবার কোনো সুযোগ এটা থাকতে পারে না, এটা আপনার থাকার কোনো কারণ নাই। ফলে আপনার 2024-এর জুলাই আগস্টে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই রক্তক্ষয়ী অভ্যুত্থানে আপনার হাজার হাজার আপনার ছাত্র এবং আপনার নানা শ্রেণী পেশার মানুষ তারা জীবন দিয়েছেন। 844 জন, 1400-এর বেশি। 840 হচ্ছে গেজেট আকারে। আপনার জাতিসংঘের হিসাবে সেটা 1400 সংখ্যাটা আপনার হবে আপনার জানা অজানা মিলে আপনার এটা আপনার 1400 কিংবা তারও বেশি হবে আর কি। তো আপনার হাজার হাজার আপনার মানুষ তারা আপনার আহত হয়েছে, শত শত আপনার ছাত্র তরুণ মানুষ তারা আপনার পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাই তো? ফলে আপনার এই 24-এর এই রক্তক্ষয়ী অভ্যুত্থান এটাও আমাদের জাতির জীবনে একটা বড় অর্জন। আবার মাঝখানে আপনার 1990 সেটাও আমাদের জাতির জীবনে একটা বড় অধ্যায়। 1990 আমরা আপনার স্বৈর শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের দাবিতে, এটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে
আমরা এরশাদের বিরুদ্ধে একটা ছাত্র গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছিলাম, এবং তারপরে 1991 সনে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া আপনার সেই নির্বাচনের মধ্য দিয়েই আপনার গঠিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মানে প্রত্যেকটা কাজেই ইতিহাস আপনার ইম্পর্টেন্ট। তারও আগে আপনার তারা আগেও ইতিহাস আছে। তো ফলে আপনার যদি কেউ আপনার 24 দিয়ে আপনার 71-কে আড়াল করতে চায়, তখন কিন্তু আপনার 71-এর পক্ষে শক্তি, শহীদ প্রেসিডেন্ট আপনার জিয়াউর রহমানের দল, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, বীরোত্তম জিয়াউর রহমানের দল, তখন কিন্তু আপনার নীরব নিঃস্ব কিন্তু আপনার থাকতে পারেন, থাকার কোনো সুযোগ নাই। আমরা আপনার 71-এর চেতনাটাকে ধারণ করি, বাট 71-এর চেতনাটাকে আমরা পুঁজি করে রাজনীতি করি না। আমরা 24-এর চেতনাকে ধারণ করি। আমরা 24-এর চেতনাকে পুঁজি করে আমরা রাজনৈতিক ব্যবসা আমরা করতে চাই না, এবং কেউ করুক সেটা আমরা হ্যাঁ, এবং আমরা দেখতে পেলাম যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমবায় সংসদ সদস্য তিনি বলছিলেন আমরা ধারণ করি, আমরা ইয়া করছি না। ঠিক আছে, আমি আপনি শেষ করেছেন। ফলে আমরা আপনার 71-এর চেতনাটাকে ধারণ করে এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। 71-এর চেতনাটাকে আমরা পুঁজি করে আমরা রাজনৈতিক বাণিজ্য আমরা করতে চাই না। আবার 24-এর যে চেতনা, যে এই বাংলাদেশে এটা আপনার এটা 24-এর সেই ছাত্র আপনার গণ অভ্যুত্থানের পরে আপনার 24-এর চেতনার আলোকে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারিতে, এবং সেই নির্বাচনের পরে জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনার বিএনপি এবং সমমনাদের নিয়ে একটি সরকার গঠিত হয়েছে, এবং সেই জাতীয় সংসদে জামাতের নেতৃত্বে একটি শক্তিশালী বিরোধী দল তারা ভূমিকা রাখছে। আমরা মনে করি যে 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটাকেও আপনার ধারণ করে আমাদের সামনের দিকে এগোতে হবে। 71-এর চেতনা এবং সেই সাথে 24-এর চেতনা, এই চেতনাকে ধারণ করে আমাদের ধারণ করতে হবে। এবং আপনি বলছেন এটা নিয়ে ব্যবসা করার কিছু নেই, এবং এটা নিয়ে আসলে মেলানোর কিছু না। আমি মিস্টার নাজিব মোমেন একটা বিষয় একটু জানতে চাই, মানে আজকে আইনমন্ত্রী যখন বলছিলেন, ইনফ্যাক্ট গতকালকে তিনি বললেন যে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য, সাথে মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে পাকিস্তান বাহিনীর সহযোগীদের যে তালিকা, সেখানে 3টা নাম আছে, মুসলিম লীগ, জামাতে ইসলামী এবং নেজামে ইসলামী পার্টি। এবং এটা যখন পাশ হয় আইনটা, তখন কার্যত জামাতে ইসলামী কোনো বিরোধিতা করেনি, এনসিপির পক্ষ থেকেও একটা লিখিত অনুসমর্থন এসেছে। তার মানে এইটার মাধ্যমে আইনমন্ত্রী বলছেন স্পষ্ট হয়ে গেছে মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা ছিল। ঠিক আছে, ভালো কথা। এখানে একটা গল্প আছে, বুঝছেন। আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে আপনি যেমন আগে বউ পিটাইতেন, এখনো কি সেরকম বউ পিটান কিনা, এখানে কি আপনি হা বলতে পারেন না বলতে পারেন? হা বলতে পারবেন। আপনি যদি বলেন হা, তার মানে আপনি আগে বউ পিটাতেন, এখনো বউ পিটান। আপনি যদি না বলেন, তাহলে হবে যে আগে আপনি বউ পিটাতেন, এখন বউ পিটান না। আমাদের সামনে যখন ওই বিলটা উপস্থাপন করা হয়, অবস্থা হয়েছিল সেরকম। এই বিলটাতে কি হয়েছে দেখেন, এই বিলটাতে 2022 সাল পর্যন্ত আমাদের দেশের কোনো আইনে কোথাও মুক্তিযোদ্ধার সংজ্ঞা কিংবা মুক্তিযুদ্ধের সংজ্ঞায় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করেছে এটা কেউ বলেনি। শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, গত বিএনপির 2 টার্মের গভর্নমেন্ট বলেন, আওয়ামী লীগের এক টার্মে তো কয়েক টার্মের গভর্নমেন্ট বলেন, 22 সালে এসে প্রথম তারা এখানে ঢোকালো যে যারা জামাত ইসলামী, নিজামে ইসলাম, মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা। তত্ত্বাবধায়ক সরকার করলো কি, এখানে ওই জামাত ইসলামী, মুসলিম লীগ, তারপরে নিজামে ইসলামের আগে তৎকালীন একটা শব্দ লাগাই দিল, মানে এখনকার জামাত ইসলাম না, তৎকালীন জামাত ইসলাম। আমরা বললাম যে এই গোটাটাই বাদ দেওয়া দরকার। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেখানে আমরা বলেছি যারা যুদ্ধ করেছে তারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কেউ যুদ্ধ করেনি। ওই সময় জামাত ইসলামী কি সহায়তা করেনি? জামাত ইসলামী তো কোনো সশস্ত্র দল ছিল না, তারা রাজনৈতিক দল ছিল। যুদ্ধ যেটা হয়েছে সেটা হয়েছে সশস্ত্র 2টা গ্রুপের মধ্যে যুদ্ধ হয়েছে, এটা যুদ্ধের সংজ্ঞা সেটা হয়েছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর বাদ দেন, কিন্তু ওনারা আমাদের কথা শুনলেন না, অ্যাজ ইট ইজ রাখলেন। তখন আমরা হাও বলতে পারি না, নাও বলতে পারি না। আমাদের বিরোধী দলের সম্মানিত নেতা এটা এক্সপ্লেন করেছেন। এখন আমরা যেহেতু না বলি নাই, তার মানে মৌনতা সম্মতির লক্ষণ। তাই বলে এখন আমরা আগে বউ পিটাতাম কিন্তু এখন বউ পিটাইতাম, এই ইয়েতে চলে গেছে, আমরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছি। এখন আপনি দেখেন এখানে কিন্তু শুধু জামাতের কথা নাই, এখানে আছে মুসলিম লীগের কথা, নিজাম ইসলামের কথা। বিএনপি তো আপনার 71 সালে ছিল না। যারা 78 সালে এসে বিএনপিতে যোগ দিলেন, আপনি বলতেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু বীরোত্তম ছিলেন, একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার দল বিএনপি, সুতরাং তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন।
আপনার সেখানে কে শাহজিজুর রহমান ছিলেন না? তারপরে তিনি কোথাকার লিডার ছিলেন? মশিউর রহমান জাদু মিয়া, তিনি কোথাকার লিডার ছিলেন? শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি কোথাকার লিডার ছিলেন? এরা তো সবাই আসছে মুসলিম লীগ ফ্যামিলি থেকে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাদের এই সংসদে, আমাদের এই সংসদে বিএনপির 1 ডজন এমপি আছে, তাদের বাবারা, তাদের 14 পুরুষ মুসলিম লীগ করেছে, তাদের সন্তানেরা আছে। এখন আপনি এদের সবাইকে বলে দিচ্ছেন যে আপনারা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, আপনারা রাজাকার, তাহলে বিএনপি তো রাজাকারের দল হয়ে যায় ইনফ্যাক্ট। এখন আপনার বাবুল ভাই বললেন যেটা, যে মুক্তিযুদ্ধকে খাটো করা, এটার প্রতিবাদ স্বরূপ ওনারা মুক্তিযুদ্ধের বিষয়টাকে এখানে নিয়ে এসেছেন। বিষয়টা এমন না। আপনার দেখেন, মুক্তিযুদ্ধকে কেউ খাটো করেনি। আমাদের কোনো বক্তৃতা বিবৃতিতে কিংবা এনসিপির কোনো বক্তৃতা বিবৃতিতে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে এটা কেউ বলতে পারবে না, কেউ দেখাতে পারবে না, চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, জুলাইয়ের বিপ্লব যারা করেছে তাদের তো জুলাই নিয়ে আবেগ থাকবে, জুলাই নিয়ে একটু বেশি বলবে, কিন্তু মুক্তিযুদ্ধকে অবমাননা করে কেউ কিছু বলে নাই। আমরা দেখেছি 71 সালের পরে মুক্তিযুদ্ধকে নিয়ে আনফর্চুনেটলি বিভাজনের রাজনীতি হয়েছে, এবং যখনই জাতীয় কোনো ইস্যু থাকে, যে ইস্যুটাকে ডাইভার্ট করার দরকার হয়, এখন যেমন জুলাই সনদ, তেলের বিষয় আছে, অনেক বিষয় আছে, এইগুলোকে ডাইভার্ট করার জন্যই যুগে যুগে আমরা দেখেছি 71 সালটাকে নিয়ে আসা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার শেষ করতে চেয়েছিলেন, এই জন্যই তিনি মুক্তিযোদ্ধা হয়েও তিনি শেষ করেছি শাহজিজুর রহমান, মশিউর রহমান জাদু মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এরকম চিহ্নিত যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তাদেরকে আপনার দলে জায়গা দিয়েছিলেন। দেখেন, বিএনপির কিন্তু এখন সংসদে দাঁড়িয়ে তুই আলবদর তুই রাজাকার বলা মানায় না। আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তাকে আমি শ্রদ্ধা করি, তিনি যদি ডান দিকে তাকাইতেন, তার ডান দিকে হুমাম কাদের চৌধুরী বসেছিল, তার চোখে চোখ রেখে উনি কথা বলতে পারতেন তুই আলবদর তুই রাজাকার? তিনি কাকে মিন করেছেন? গতকালকে ফজলুর রহমান সাহেব বলেছেন রাজাকার আলবদরের বাচ্চারা, তিনিও কি একটু ডান দিকে তাকিয়ে বলতে পারতেন এই কথাটা হুমাম কাদের চৌধুরীর চোখে চোখ রেখে? কিংবা ডেপুটি স্পিকার, তার বাবা শান্তি কমিটির মেম্বার ছিল, মুসলিম লীগের লিডার ছিল, তার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন? বলতে পারতেন না তো। প্রত্যেকের জায়গা থেকে সেই আবেগ দিয়ে আসলে বললেন হয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই গালি তো আমরা শুনতে চাই না 24-এর পরে, এই বিভাজনের রাজনীতি শুনতে চাই না 24-এর বিপ্লবের পরে। আপনি এই বিভাজন করবেন কেন? আপনি হাজারবার সম্মান দেন, বীর মুক্তিযোদ্ধা বলেন। আমি যখন অ্যাড্রেস করেছি আমার শ্রদ্ধেয় স্পিকার সাহেবকে, উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, তার সাথে আমি হজ করেছি, তাকে বলেছি, আমি বলেছি আপনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি বলছি আমার জন্ম 79-এ, আপনি এখন যদি আমাকে আবার রাজাকারের বাচ্চা বলেন, আল বদরের বাচ্চা বলেন, হুমাম কাদের চৌধুরীকেও যদি একই ভাষায় গালি দেন, তাহলে তো আপনার বিভাজন তো আপনারা এখানে ক্রিয়েট করছেন। এই বিভাজন হওয়া উচিত না। সংসদে এটা কথা বলেছে ওনারা, এটা সিরিয়াসলি আপত্তিজনক। মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করে ওনারা যা ইচ্ছা তাই করুক, কিন্তু এই রাজাকারের বাচ্চা, আল বদর, তুই রাজাকার, এই সমস্ত কথা, এইগুলা বলে জাতিকে বিভাজিত করা, মূল যে সমস্ত বিষয়গুলা যেগুলো নিয়ে আমাদের ডিল করা উচিত, কথা বলা, এখন তো 71 নিয়ে কথা বলার কথা না। আমাদেরকে পরবর্তী জেনারেশন, আমার জন্ম 79-এ, বাউল ভাইয়ের জন্ম কখন জানি না, কিন্তু আমাদের সংসদের ম্যাক্সিমাম সদস্য, তাদের 71 কেন্দ্রিক কোনো বিষয় নেই। আমাদেরকে কেন এখন 71 নিয়ে কথা বলতে হবে? আমি সব শেষ করবো একটু মুস্তাফিজুর রহমান, আপনার একটা শেষ মন্তব্য দিয়ে। মানে কে কি করেছিল মুক্তিযুদ্ধের সময়, নানা ইতিহাস ঘেটে সেই অর্থ হয়তো তরুণ প্রজন্ম জেনে যেতে পারে, কিন্তু দিন শেষে আসলে যে বিভাজনের রাজনীতি আমরা দেখে আসছি, আমরা আসলে ঘুরে ফিরে সেদিকে চলে যাচ্ছে কিনা? না, আপনার জন্মটা কবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোন রাজনীতিটাকে ধারণ করছেন, কোন রাজনীতিটাকে আপনি বহন করে চলেছেন। 1971-এর মুক্তিযুদ্ধে আপনার জামাতের ভূমিকাটা কি ছিল, জামাতের অবস্থানটা কি ছিল, সেটা হচ্ছে মানে এই মুহূর্তে আপনার আলোচনার বিষয় আর কি। বাট আমি আপনার মনে করি যে আপনার 24-এর মানে ঐতিহাসিক অভ্যুত্থানের পটভূমিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারিতে, এবং যে নির্বাচনের ভেতর দিয়ে যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, এই জাতীয় সংসদের কাছে কিন্তু আপনার আমাদের দেশের জনগণের, আমাদের দেশের মানুষের কিন্তু আপনার অনেক অনেক প্রত্যাশা। ফলে আপনার আমরা জাতীয় সংসদে বসে আমরা নানা রাজনৈতিক ইস্যুতে তর্ক বিতর্ক আমরা জড়াবো। তর্ক বিতর্কের জন্যই তো জাতীয় সংসদ, নানা ইস্যুতে, নানা জাতীয় ইস্যুতে, নানা আন্তর্জাতিক ইস্যুতে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে, আপনার নানা কর্মসূচি নিয়ে আমরা আপনার আলাপ আলোচনা, তর্ক বিতর্ক আমরা করব। কখনো কোনো উত্তেজনাও তৈরি হবে, কখনো কোনো ওয়াক আউট হবে, এই সব কিছুই আপনার সংসদীয় রাজনীতির অংশ। তো আমি আপনার দিন শেষে যে কথাটা আপনি বললেন, দিন শেষে আমি আশা করব যে আমার যেমন দায়িত্ব আছে,
মানুষের প্রত্যাশা পূরণ করার, ৭১-এর প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার, ২৪-এর প্রত্যাশা পূরণ করবার দায়িত্ব যেমন আমার আছে সরকারি দলের, আমি মনে করি দায়িত্ব আছে আপনার জামাতের এবং বিরোধী দলের। এবং আমি মনে করি যে এই দায়িত্ব পালন না করবার কোনো সুযোগ আমাদের নাই। আপনার একটা রাষ্ট্রের আপনার প্রয়োজনীয় সংস্কার, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, আমাদের আপনার হ্যাঁ, মানে এই বিষয়গুলো নিয়ে তো আপনার- সংসদে আলাপ করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ এবং এদিকে মুক্তিযুদ্ধ দুটো মিলে এমন ভাবে উত্তাপ ছড়াচ্ছে যে আমরা এখন জ্বালানি নিয়ে খুব একটা সাউন্ড শুনছি না। আজকে আমরা বোরো ধান এবং বৃষ্টিপাত বিভিন্ন জায়গা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে ধীরে ধীরে আলাপ শুনতে পাচ্ছি, কিন্তু এটা নিয়ে তো একটা লম্বা সময় আলাপ হওয়ার কথা ছিল পার্লামেন্টে।